নমস্কার। শেয়ার মার্কেটে আমাদের ইনভেস্টরদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সেক্টর হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেক্টর। এবং ক্যাপিটাল মার্কেট সেক্টর এই কারণেই আমাদের ফেভারিট, কারণ ক্যাপিটাল মার্কেটেই আমরা সবাই ইনভেস্ট করে থাকি। ক্যাপিটাল মার্কেট সেক্টর হচ্ছে আমরা যে ইনভেস্টমেন্ট করছি, অর্থাৎ মিউচুয়াল ফান্ড, শেয়ার, এই সমস্ত যে কোম্পানির থ্রুতে আমরা ইনভেস্ট করি, সেই সব কোম্পানিগুলোকে ক্যাপিটাল মার্কেটের মধ্যে আমরা এনে থাকি। এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে আমাদের ব্রোকারেজ ফার্ম আছে, যেমন হচ্ছে আমাদের মতিলাল ওসওয়াল বা আইসিআইসিআই সিকিউরিটিজ, বা হচ্ছে আমাদের জিরোধা। যদিও জিরোধাতে আমরা ডাইরেক্ট ইনভেস্ট করতে পারি না, কারণ জিরোধা একটা লিস্টেড কোম্পানি নয়। তো এর মধ্যে গ্রো আছে, এঞ্জেল ওয়ান আছে, এইগুলোতে আমরা ইনভেস্ট করতে পারি। এগুলো হচ্ছে ব্রোকারেজ ফার্ম। আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, মতিলাল ওসওয়ালের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আছে, আইসিআইসিআই এর আছে। তো এগুলোতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি। এর ছাড়া আমরা ইনভেস্ট আর কিসে করতে পারি? আমরা সিডিএসএল বা এনএসডিএল, এই সমস্ত ডিপোজিটারি যেসব কোম্পানি, সেইগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারি। তো এই যেগুলো আমি বললাম, ব্রোকারেজ ফার্ম, ডিপোজিটারি, বা হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, এই সমস্তই কিন্তু বিয়ারিশ ফেজে এই সমস্ত কোম্পানিরা নেগেটিভ রিটার্ন দেয়। অর্থাৎ বিয়ারিশ ফেজে এই সমস্ত কোম্পানির গ্রোথ কমে যায়, কারণ বিয়ারিশ ফেজে শেয়ার মার্কেট থেকে ইনভেস্টারদের সেলিং বজায় থাকে, এবং ইনভেস্টাররা বেশি বেশি করে সেল করে তারা বেরিয়ে যেতে থাকে। শেয়ার মার্কেটে কম ইনভেস্টমেন্ট হয়, ফলে যত কম ইনভেস্টমেন্ট হবে, এদের গ্রোথও, এদের রেভিনিউ কম হবে, এদের প্রফিটেবিলিটি কম হবে। সুতরাং এদের একটা ডিগ্রোথ হয়, যে কারণে এই সব শেয়ারগুলো বিয়ারিশ ফেজে সবসময় নেগেটিভ রিটার্ন দেয়, এবং শেয়ারের একদম পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়, শেয়ার অনেক নিচে নেমে যায়। কিন্তু এই ক্যাপিটাল মার্কেটের মধ্যে একটা সেক্টর আমি বলবো, সাব সেক্টর, যেটা হচ্ছে সব সময় সেকুলার রিটার্ন দিতে পারে, এবং সেটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। এবং ওয়েলথ ম্যানেজমেন্ট, এই যে সাবসেক্টর, এই সাবসেক্টরের লিডার হচ্ছে, যে লিডিং প্লেয়ার, সে হচ্ছে আনন্দ রাঠি। আনন্দ রাঠি ওয়েলথ ম্যানেজমেন্ট। আনন্দ রাঠি এমন একটা কোম্পানি, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এবং নন ব্যাংকিং ওয়েলথ ম্যানেজমেন্ট ফার্ম। অর্থাৎ এটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে এটা কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্ট করে, যে কারণে এইটা বিয়ারিশ ফেজ হোক বা বুলিশ ফেজ হোক, সবসময়তেই কিন্তু একটা সেকুলার গ্রোথ বজায় রাখতে পারে। আমরা দেখতে পেয়েছি যে লাস্ট 1.5 বছরে শেয়ার মার্কেট অনেকটাই নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো নেগেটিভ রিটার্ন যেহেতু দিয়েছে, তাই মার্কেট থেকে ইনভেস্টাররা বেশি বেশি করে সেল অফ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে। মার্কেটে কিন্তু এখন বেশি কারো ইন্টারেস্ট নেই, কারণ বিয়ারিশ ফেজ চলছে। আবার যখন বুলিশ ফেজ আসবে, তখন ইনভেস্টাররা আরো বেশি বেশি করে ইনভেস্ট করবে, এবং তারা আরো মার্কেটে বেশি বেশি করে ঢুকবে। তো বিয়ারিশ ফেজ চলাকালীন যেহেতু মার্কেটে বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট আসছে না, তাই কিন্তু ক্যাপিটাল মার্কেট সেক্টরের অন্যান্য কোম্পানিগুলো এই সময় নেগেটিভ রিটার্ন দেবে, এবং তাদের গ্রোথ, তাদের রেভিনিউ গ্রোথ, প্রফিট গ্রোথ, এগুলো কিন্তু কম হবে বা ডিগ্রোথ হয়ে যাবে। কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির ক্ষেত্রে যেহেতু ইকুইটির সঙ্গে সঙ্গে অন্যান্য প্রোডাক্টও থাকে, শুধুমাত্র এই সময় ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানিগুলো শুধু ইকুইটি বিক্রি করে না, অর্থাৎ ইকুইটি মিউচুয়াল ফান্ড বা শেয়ার বিক্রি করে না তাদের ক্লায়েন্টকে বন্ডও বিক্রি করে, তাদের মার্কেটকে গোল্ড ইটিএফ বিক্রি করে, এবং তাদের কোনো কোনো সময় রিয়েল এস্টেটও বিক্রি করে। রিয়েল এস্টেট যেটা রিটস, সেটাও বিক্রি করে। অর্থাৎ তাদের ক্লায়েন্টের যে ওয়েলথ, তাদের ক্লায়েন্টের যে টাকা, সেটাকে কিভাবে ইনভেস্টমেন্ট করবে, সেইটা অ্যাডভাইস দিয়ে সেই সব ক্লায়েন্টের টাকা আরো বেশি বেশি করে তাদের কোম্পানির এইউএম এ নিয়ে আসে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে নিয়ে আসে, এবং তাদের ক্লায়েন্টের টাকা তারা ম্যানেজ করে। তো এই ম্যানেজমেন্ট যেটা করতে থাকে ক্লায়েন্টের অ্যাসেটের, সেইটা কিন্তু কোনো বিয়ারিশ ফেজে তার কোনো ডিগ্রোথ হয় না। অর্থাৎ বিয়ারিশ ফেজের সময় মানুষ ইকুইটি থেকে দূরে থাকে, শেয়ার মার্কেট থেকে দূরে থাকে, কিন্তু তাদের তো ইনকাম হতে থাকে, এবং সেই ইনকাম তো একটা কোনো না কোনো ইনস্ট্রুমেন্টে তারা ইনভেস্ট করবে, এবং সেই ইনভেস্টমেন্ট কিন্তু এই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি
করতে থাকে এবং এই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানির কোনো রেভিনিউ বা প্রফিট গ্রোথে সেরকম ডিগ্রোথ চোখে পড়ে না। তো আনন্দ রাঠির বিজনেস মডেল কি? আনন্দ রাঠির বিজনেস মডেল হচ্ছে তিনটে ভার্টিক্যাল অর্থাৎ তিনটে সেগমেন্টে ভাগ করা। তার মেন সেগমেন্ট হচ্ছে প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট। আনন্দ রাঠি আমি আগেই বললাম একটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং নন ব্যাংক ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের মধ্যে নন ব্যাংক মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের মধ্যে এটা ইন্ডিয়ায় 3 নম্বরে আছে। অর্থাৎ দেখবেন নাম্বার ওয়ান মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হচ্ছে আমাদের এসবিআই, সেটা হচ্ছে ব্যাংক, এবং সেই ব্যাংক কিন্তু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করে। কিন্তু যেসব কোম্পানিগুলো ব্যাংক নয়, নন ব্যাংক, অথচ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, তাদের মধ্যে আনন্দ রাঠি 3 নম্বরে আছে। এবং কি করে? মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন করে ক্লায়েন্টের থেকে কমিশন নেয়। কিন্তু তাহলে তো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, তাহলে তো আপনার প্রশ্ন আসতে পারে যে তাহলে তো বিআরএস ফেজে এদের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ কমে যাওয়ার কথা। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তাদের হয়তো কমে, কিন্তু অন্যান্য যেসব প্রোডাক্ট এরা বিক্রি করে তাদের ক্লায়েন্টকে, কারণ এদের ক্লায়েন্টের টাকা এদের কাছে আসতেই থাকে এবং ক্লায়েন্টের টাকা হয় মিউচুয়াল ফান্ডে দেবে বা অন্যান্য প্রোডাক্টে দেবে। তো অন্যান্য প্রোডাক্ট কিন্তু সেল তাদের বিআরএস ফেজে বজায় থাকে এবং সেটা মিউচুয়াল ফান্ডের থেকে বেশি হয়। তো এদের ধরুন 100 টাকা এদের কোনো ক্লায়েন্ট দিল, এবার হয়তো যখন বুলিশ ফেজ চলছে এরা হয়তো 100 টাকার মধ্যে 60 টাকা ইকুইটি মিউচুয়াল ফান্ড বা শেয়ারে ইনভেস্ট করলো এবং বাদ বাকি 40 টাকা অন্যান্য বন্ড বা অন্যান্য স্ট্রাকচারাল প্রোডাক্টে ইনভেস্ট করলো। কিন্তু যখন ধরুন বিআরএস ফেজ চলবে, সেই সময় এই যে 60 টাকা ইনভেস্ট করেছিল ইকুইটিতে, সেইটা হয়তো কমে 40 টাকা হয়ে গেল। তাহলে ইকুইটি কমে গেল, কিন্তু তার ক্লায়েন্টের থেকে কিন্তু ওই 100 টাকাই সে পাবে। তাহলে 40 টাকা যদি ইকুইটিতে ইনভেস্ট করে, তাহলে 100 মাইনাস 40, 60 টাকা কিন্তু অন্য প্রোডাক্টে ইনভেস্ট করবে আনন্দ রাঠি, অর্থাৎ স্ট্রাকচারাল প্রোডাক্ট বা বন্ড, গোল্ড ইটিএফ বা অন্যান্য যেসব প্রোডাক্ট বললাম, রিয়েল এস্টেট, রিটস, এই সমস্ততে ইনভেস্ট করবে। সুতরাং এদের যে ইনফ্লো, ক্লায়েন্টের অ্যাসেটের ইনফ্লো এদের কিন্তু কমে না। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এদের কিন্তু বিআরএস ফেজেও বজায় থাকে এবং তার একটা গ্রোথ হতে থাকে এবং সেকুলার গ্রোথ হতে থাকে। তো আমি আগেই বললাম এদের তিনটে বিজনেস সেগমেন্ট আছে, তিনটে ভার্টিক্যাল। একটা হচ্ছে প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট, 2 হচ্ছে ডিজিটাল ওয়েলথ ম্যানেজমেন্ট, এবং 3 হচ্ছে এদের একটা সাবসিডারির থ্রুতে একটা প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে অন্যান্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এদের প্ল্যাটফর্ম ইউজ করে তাদের ক্লায়েন্টকে বিভিন্ন প্রোডাক্ট তারা সেল করে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট করে বা ফিনান্সিয়াল অ্যাডভাইস দিয়ে থাকে, এবং তার বদলে এরা কমিশন পায়, আনন্দ রাঠিকে কমিশন দেয়। তো প্রথমে আসি এদের প্রথম বিজনেস সেগমেন্ট, অর্থাৎ প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট। এবং প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট হচ্ছে এরা মেনলি এইচএনআই এবং ইউএইচএনআই কে এরা ক্লায়েন্ট হিসেবে এরা নেয়। এইচএনআই মানে কি? হাই নেটওয়ার্থ ইনভেস্টর। আর ইউএইচএনআই হচ্ছে আলট্রা হাই নেটওয়ার্থ ইনভেস্টর। সরি, এইচএনআই হচ্ছে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, আর ইউএইচএনআই হচ্ছে আলট্রা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল। তো এদের এইচএনআই কাকে বলে? এদের ইনভেস্টেবল অ্যাসেট অনুযায়ী এদের ক্লাসিফিকেশন হয়। এইচএনআই হচ্ছে যাদের ইনভেস্টেবল অ্যাসেট 5 কোটি থেকে 25 কোটির মধ্যে, তাদেরকে বলে এইচএনআই। এবং ইউএইচএনআই হচ্ছে যাদের ইনভেস্টেবল অ্যাসেট 25 কোটির ওপরে। তো আনন্দ রাঠি মেনলি এদেরকে টার্গেট করে। আনন্দ রাঠির যে প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস, তাতে 50 লাখ থেকে 5 কোটি যাদের ইনভেস্টেবল অ্যাসেট, তারা কন্ট্রিবিউট করে 20%। তারপরে 5 কোটি থেকে 50 কোটি, এই যে যাদের ইনভেস্টেবল অ্যাসেট, তারা কন্ট্রিবিউট করে 50%। অর্থাৎ এই সেগমেন্টটা আনন্দ রাঠির সবচেয়ে বড় সেগমেন্ট। এবং 50 কোটির ওপরে যারা, তারা কন্ট্রিবিউট করে 30%। এবং দেখা গেছে যে মানে প্রিভিয়াস কোয়ার্টার অন কোয়ার্টার এই যে
টপ যে টায়ার, অর্থাৎ এই যে সেকেন্ড যেটা টায়ার, অর্থাৎ 5 কোটি থেকে 50 কোটি বা 50 কোটির ওপরে, এই টায়ারের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ 50 লাখ থেকে যে 5 কোটি, যেটা বটম টায়ার, সেইখান থেকে মানুষ আরো আরো বেশি করে আনন্দ রাঠিকে তাদেরকে ওয়েলথ ইনভেস্ট করছে আনন্দ রাঠির থ্রুতে। তবে তলা থেকে যদি তারা আরো বেশি বেশি করে তুলতে থাকে, যে 50 লাখ টাকা ইনভেস্ট করছে সে পরের বছর আনন্দ রাঠিকে আরো বেশি পরিমাণে তাদের অ্যাসেট দিচ্ছে ইনভেস্ট করার জন্য এবং অ্যাডভাইসের জন্য। তাহলে 50 লাখের বদলে সে যদি পরের বছর 5 কোটির ওপরে দিয়ে দেয়, অর্থাৎ 5 কোটি থেকে 50 কোটির মধ্যে সে চলে আসছে, এবং সে হয়তো 5 কোটি থেকে 50 কোটি আজকে দিচ্ছে, পরের বছর সে হয়তো 50 কোটির ওপরে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আনন্দ রাঠিকে দিচ্ছে তাদের অ্যাসেট ম্যানেজ করার জন্য। তো এই যে টপ টায়ার গুলো, সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আনন্দ রাশি বৃদ্ধি পাচ্ছে, এবং যত এই টায়ার গুলো বৃদ্ধি পাবে আনন্দ রাশির ক্লায়েন্টের স্টিকিনেস বাড়বে, অর্থাৎ এই ক্লায়েন্ট গুলো কখনো ছেড়ে যাবে না। যে আপনি ভাবুন, যার 50 কোটি টাকা কোনো একটা কোম্পানিকে সে দিয়েছে ম্যানেজ করার জন্য, সে কি অন্য, যে আনন্দ রাঠি ছেড়ে অন্য কোনো কোম্পানিকে সে যাবে, অন্য কোনো কোম্পানির কাছে সে যাবে তাদের অ্যাসেট ম্যানেজ করার জন্য? সুতরাং তার আরো স্টিকিনেস বাড়বে এইসব কোম্পানির জন্য। এবং আনন্দ রাঠি কি করে, এই যে এই এইচএনআই এবং ইউএইচএনআই এদেরকে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার প্রোভাইড করে। অর্থাৎ ধরুন আমি একজন এইচএনআই, আমার 25 কোটি টাকা আমি ইনভেস্ট করব, তো আনন্দ রাত্রি কি করবে, আমাকে একজন ওদের ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার দিয়ে দেবে, একজন খুব মানে কোয়ালিফাইড একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আমাকে দেবে, এবং সে আমার কাছ থেকে ওই 25 কোটি টাকা নিয়ে আমার যে চাহিদা সেই অনুযায়ী বিভিন্ন অ্যাসেটে ইনভেস্ট করবে। এবং শুধু প্রাইভেট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা এদের বিজনেস আছে, শুধু ফিনান্সিয়াল অ্যাডভাইস দেবে না এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট এরা করবে না, এছাড়াও এরা কি করবে, এছাড়াও এরা ফিনান্সিয়াল গোল প্ল্যানিং করবে। ধরুন আমার বাচ্চা আছে, আমি বললাম যে আমার বাচ্চার এডুকেশন এবং ম্যারেজের জন্য আমি ফিনান্সিয়াল প্ল্যানিং করব, বা আমি রিটায়ারমেন্ট প্ল্যানিং করব, তো আনন্দ রাঠি আমার হয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিং করে দেবে। বা ধরুন আমি বললাম যে আমার ট্যাক্স অপটিমাইজেশন করতে হবে, এবং অর্থাৎ ট্যাক্স আমার কি করে কম লাগে এমন ইনভেস্টমেন্ট করতে হবে, আনন্দ রাঠি এমন প্রোডাক্ট আমার জন্য চুজ করে দেবে যেটাতে আমার ট্যাক্স খুব কম লাগবে এবং ট্যাক্স অপটিমাইজ করে দেবে, ট্যাক্স প্ল্যানিং করে দেবে আমার হয়ে। আমার হয়তো ধরুন সাকসেশন দরকার, যে আমার 3-4টে ছেলে আছে, আমার বিশাল প্রপার্টি, আমি 3-4টে ছেলের মধ্যে আমার উপযুক্ত সাকসেশন করব, উইল বানাবো, সাকসেশন করব, সমস্ত কিছু কিন্তু আনন্দ রাঠি আমার হয়ে করে দেবে। আমার ধরুন ইন্স্যুরেন্স দরকার, আমার লাইফ ইন্স্যুরেন্স দরকার, হেলথ ইন্স্যুরেন্স দরকার, অ্যাসেট ইন্স্যুরেন্স দরকার, আমার ধরুন ফ্যাক্টরি আছে বা আমার বিল্ডিং আছে, আমি ফ্যাক্টরি ইন্স্যুরেন্স করব, তো সব আনন্দ রাঠি আমার হয়ে করে দেবেন। তো আনন্দ রাঠি এরকম মানে ওয়ান স্টপ সলিউশন আকারে তাদের ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে। অর্থাৎ আমার ওয়েলথ রিলেটেড যে কোনো অ্যাডভাইসের জন্য আনন্দ রাঠি তাদের ডেডিকেটেড যে রিলেশনশিপ ম্যানেজার সে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, এবং আমি জাস্ট বলছি দেখুন আমার এই জিনিস দরকার, এবং সে আমার হয়ে সমস্ত কিছু করে দিচ্ছে, আমাকে আর হেডেক নিতে হচ্ছে না, আমাকে কোনো ইন্স্যুরেন্স এজেন্টের কাছে যেতে হচ্ছে না যে আমার ইন্স্যুরেন্স দরকার, আমাকে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস তো সে করেই দিচ্ছে, আমার কোনো সাকসেশন প্ল্যানিং এর জন্য কোনো লয়ারের কাছে যেতে হচ্ছে না, আমার ট্যাক্স এফিসিয়েন্ট ইনভেস্টমেন্টের জন্য কোনো ট্যাক্স প্ল্যানার বা ট্যাক্স লয়ারের কাছে যেতে হচ্ছে না, বা কোনো সিএ এর কাছে যেতে হচ্ছে না, সমস্ত কিছু আমার আনন্দ রাঠি তাদের রিলেশনশিপ ম্যানেজারের থ্রুতে করে দিচ্ছে। তো আমি তো এইচএনআই, আল্ট্রা এইচএনআই, আমি তো আরো বেশি আনন্দ রাঠির প্রতি আমি স্টিকিনেস দেখাবো, অর্থাৎ আনন্দ রাঠির সঙ্গে আরো বেশি করে যুক্ত থাকবো। এবং আনন্দ রাঠি এসবের বিনিময়ে কি পাচ্ছে, আনন্দ রাঠি কমিশন পাচ্ছে, আমার যত অ্যাসেট সেই অ্যাসেটের হিসেবে আনন্দ রাঠির একটা সার্টেন কমিশন আনন্দ রাঠির পকেটে ঢুকছে। অর্থাৎ আমি ইকুইটিতে ইনভেস্ট করি কি, বন্ডে ইনভেস্ট করি কি, রিয়েল এস্টেটে ইনভেস্ট করি, আনন্দ রাঠি কিছু যায় আসছে না। আনন্দ রাঠি, আমি যত টাকা বেশি আনন্দ রাঠিকে দেবো তত বেশি আনন্দ রাঠির পকেটে কমিশন ঢুকবে। তো এই হচ্ছে আনন্দ রাঠির প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টের যে বিজনেসটা। সেকেন্ড ভার্টিকাল যে সেকেন্ড সেগমেন্ট, সেটা আমি আগে বলেছি ডিজিটাল যে সেগমেন্ট, অর্থাৎ এমন অনেক ইনভেস্টর আছে যারা
জেনারেল মিডিল ক্লাসের থেকে রিচার, কিন্তু এইচআরআই এর থেকে কম রিচ, কম রিচ। তো তারা কি করবে, অর্থাৎ যাদের ইনকাম ধরুন বছরে 20 থেকে 50 লাখ, তো তারা কি করে, তারা অ্যাডভাইস দরকার, ফিনান্সিয়াল অ্যাডভাইস দরকার, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে দরকার। তো এই সমস্ত ক্লায়েন্টের জন্য, অর্থাৎ যে অ্যাফ্লুয়েন্ট মাস, এদেরকে বলে অ্যাফ্লুয়েন্ট মাস, যারা জেনারেল মিডিল ক্লাসের থেকে রিচার, কিন্তু এইচআরআই এর থেকে কম রিচার, কম রিচ, তাদের জন্য আনন্দ রাঠির একটা সাবসিডারি আছে এবং তার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, এবং সেই ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে তারা এদেরকে সার্ভিস দেয়। এবং এই যে সেগমেন্ট, সেটা কিন্তু গ্রোথ অনেক বেশি, 29% তার সিএজার এর গ্রোথ করছে। এবং এদের যে ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে আনন্দ রাঠির যে সেগমেন্টটা, সেটা কিন্তু টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট প্রায় 1,60,000 কোটি টাকার। অর্থাৎ আনন্দ রাঠির প্রাইভেট ওয়েলথ যে বিজনেসের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট লাস্ট ডিসেম্বর কোয়ার্টারে যে আনন্দ রাঠি রিপোর্ট করেছে, সেটা প্রায় 1,00,000 কোটি টাকা। কিন্তু ডিজিটাল সেগমেন্টে আনন্দ রাঠির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কিন্তু অনেক বেশি। এছাড়াও আনন্দ রাঠির থার্ড যে সেগমেন্টটা আছে, সেটা হচ্ছে ওমনি চ্যানেল ফিনান্সিয়াল অ্যাডভাইজারের জন্য আনন্দ রাঠি একটা প্ল্যাটফর্ম খুলে রেখেছে, যেখানে ইনভেস্টাররা নয়, যেখানে অ্যাডভাইজাররা গিয়ে সেই প্ল্যাটফর্ম ইউজ করে তাদের ক্লায়েন্টের সঙ্গে তারা ডিল করে, তাদের ক্লায়েন্টকে তারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট করে। অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, তারা কি করে, আনন্দ রাঠির ওই ওমনি চ্যানেল ফিনান্সিয়াল অ্যাডভাইজারের প্ল্যাটফর্মটা ইউজ করে, এবং তারা ক্লায়েন্টের সঙ্গে ডিল করে, ক্লায়েন্টের সঙ্গে ট্রানজাকশন করে, ক্লায়েন্টের সঙ্গে রিপোর্টিং করে, এবং সেইভাবে তাদের বিজনেস গ্রো করতে থাকে। এবং তার বদলে একটা আনন্দ রাঠিকে তারা ফি প্রোভাইড করে, যেহেতু একটা প্ল্যাটফর্ম ইউজ করতেছে, তো প্ল্যাটফর্ম ফি দেয়। তো এইটা যত আরো বেশি করে ফিনান্সিয়াল অ্যাডভাইজার যুক্ত হবে এবং যত বেশি ট্রানজাকশন হবে, আনন্দ রাঠি কিন্তু এই বিজনেসটাও তত বেশি করে বাড়বে। তো এই মেন তিনটে বিজনেস হচ্ছে আনন্দ রাঠির বিজনেস, তিনটে সেগমেন্ট। এবং দেখা গেছে যে আনন্দ রাঠির যে পুরনো ক্লায়েন্ট, সেটা এতটাই স্টিকি ক্লায়েন্ট যে আনন্দ রাঠির যে টোটাল রেভিনিউ, তার 60% আসে পুরনো ক্লায়েন্ট থেকে এবং 40% রেভিনিউ আসে নতুন ক্লায়েন্ট থেকে। তো আনন্দ রাঠি হচ্ছে এমন একটা বিজনেস মডেল ক্যারি করে যাচ্ছে, এবং যে কারণে আনন্দ রাঠির আরোই কিন্তু অত্যন্ত বেশি, আরোই দুর্দান্ত আরোই, গ্রেটার দ্যান 45% আরোই। এবং গ্রোথ তো আনন্দ রাঠি সবসময়তেই 20-25% সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ পায়, 30-35 এরকম দেখাতেই থাকে প্রতি কোয়ার্টারে। এবং লাস্ট যে 1-1.5 বছরে শেয়ারের যে ধুলাই হয়েছে, আনন্দ রাঠি কিন্তু সেসব থেকে দূরে। আনন্দ রাঠির শেয়ার কিন্তু বেশি পড়েনি, যেহেতু আনন্দ রাঠির গ্রোথ বরকরার আছে, আনন্দ রাঠির গ্রোথের কোনো হ্যাম্পার হয়নি। যে অন্যান্য ক্যাপিটাল মার্কেট কোম্পানির ক্ষেত্রে যেরকম গ্রোথ হ্যাম্পার হয়েছে, আনন্দ রাঠির গ্রোথ কিন্তু সেভাবে হ্যাম্পার হয়নি। তো এই ভিডিওটা আমি দুটো পার্টে করব, এটা একটা ফার্স্ট পার্ট গেল, সেকেন্ড পার্টেও আনন্দ রাঠি সম্বন্ধে বলবো এবং আনন্দ রাঠি কিরকম পারফরমেন্স করেছে Q3 FY 26 এ সেটা নিয়ে বলবো। তো নেক্সট ভিডিওটা মিস করবেন না। থ্যাংক ইউ।